দেশের কথা দশের কথায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে দেশ টিভির রাতের এই আয়োজনে আমরা এমন একটি প্রসঙ্গ তুলে আনতে চাই যেটি অধিকাংশ মানুষকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রভাবিত করছে অথবা কোনো না কোনোভাবে সম্পৃক্ত করে নিচ্ছে। আজকে আমরা কথা বলবার জন্য বেছে নিয়েছি করোনার টিকা রাজনীতি। যে বাস্তবতায় আজ আমাদের এই বিষয়টি বেছে নেওয়া, সেটির জন্য শুধু দু একটি তথ্য শুরুতেই যদি আমরা বলে নিতে চাই। বলা হচ্ছে যে ধনী দেশগুলো কোভিড-19-এর টিকা মজুত করছে এবং যার কারণে দরিদ্র দেশগুলোর বেশিরভাগ মানুষ প্রাণঘাতী নতুন এই ভাইরাসের প্রতিষেধক থেকে বঞ্চিত হতে যাচ্ছে। এবং বলা হচ্ছে এই বঞ্চনার কথা ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং দাতা সংস্থার বিভিন্ন তারা আলাদা আলাদাভাবে যেরকম সতর্ক করছে, একই রকমভাবে তাদের জোট, বিশেষ করে পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স, তারা খুব তীব্রভাবে সতর্ক করেছে এবং এই জোটটি জানাচ্ছে যে ধনী দেশগুলো বিশ্বের মোট জনসংখ্যার 14% মাত্র তারা প্রতিনিধিত্ব করে, কিন্তু যখন ভ্যাকসিনের কথায় আমরা যাচ্ছি তখন দেখা যাচ্ছে এই 14% মানুষ তাদের সক্ষমতা দিয়ে বিশ্বের করোনা টিকার 50%-এরও বেশি নিজেদের জন্য খরিদ করে নিয়েছে বা কিনে নিয়েছে বা নিজেদের নিয়ন্ত্রণে তাদের দেশ নিয়ে নিয়েছে। তো এই যে বাস্তবতা, আজকের এই বাস্তবতার দাঁড়িয়ে করোনার টিকা রাজনীতি এখন কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আর এই বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশের কি করবার রয়েছে, এই বিষয়গুলো আজ আমরা খতিয়ে দেখতে চাই। এ নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনজন অতিথি, যিনি স্টুডিওতে আছেন। আগে চলুন তার সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে যোগ দিয়েছেন সাংবাদিক, যিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিটে কাজ করছেন, তৌফিক মারুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আরও রয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার এম ইকবাল আরসলান, এবং রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লিলিন চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আজকের আলোচনাটি ডাক্তার আরসলান, একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে বাস্তবতা, আমাদের একদিকে কিছু ধনী দেশ তারা ব্যাপক হারে টিকা দেওয়ার একটা উদ্যোগ নিয়েছে, ইউরোপের 27 দেশে তারা খুব ব্যাপকভাবে চেষ্টা করছে, অন্যান্য জায়গাতেও কিছু না কিছু চেষ্টা তৎপরতা চোখে পড়ছে। এই বাস্তবতায় টিকার রাজনীতি আপনি কিভাবে দেখবেন? আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? ধন্যবাদ। আপনি হয়তো লক্ষ্য করেছেন বা শুনেছেন যে যখন এই টিকা আবিষ্কারের দিকে যাচ্ছিল এবং প্রথম দিকে বিভিন্ন আলোচকেরা তারা বলেছেন যে আসলে টিকাটা হচ্ছে যে এখন একটা অর্থনীতি এবং রাজনীতির অংশ হয়ে গেছে বা আপনার প্রভাবান্বিত হচ্ছে। যেমন অর্থনীতির বিষয়টা হচ্ছে যে আপনি লক্ষ্য করবেন যে যে কোনো টিকা বা প্রতিষেধক একটি আবিষ্কার হয়ে মানুষের মধ্যে যখন বিতরণ করা হয়, তার মধ্যে 8 থেকে 10 বছর সময় নেওয়া হয় যে সঠিকভাবে এর পরীক্ষা নিরীক্ষা করে। কিন্তু দেখা গেল যে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন যে আপনার প্রতিষ্ঠানগুলো যে তড়িঘড়ি করে যে কে কার আগে আপনার এই টিকাটা বাজারে আনতে পারে তার একটি যে আপনার প্রতিযোগিতা, তার মানে হচ্ছে যে এখানে একটা অর্থনীতির প্রতিযোগিতা। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনি লক্ষ্য করেছেন যে এই টিকা যখন আপনার আবিষ্কৃত একদম হয়নি, মানে আপনার গবেষণা পর্যায়ে আছে, তখনই যে বিভিন্ন ধনী দেশগুলো যারা গবেষণা করছিলেন অথবা যারা তৈরি করবেন সম্ভাব্য প্রস্তুতকারকদেরকে অগ্রিম টাকা দিয়ে, যেমন আমাদের দেশে ধানের দাদনের মতো, যে ধান উৎপাদনের আগেই ক্ষেতের কৃষকের ধান কিনে নেয় যে ধনীরা যারা, ঠিক একই রকম ভাবে এই সমস্ত টিকাগুলো ধনী দেশগুলো কিনে নিয়েছে এবং দেখা যাচ্ছে যে তাদের যে জনসংখ্যা, তাদের যে প্রয়োজন তার থেকে 2 গুণ 3 গুণ অতিরিক্ত তারা কিনে রেখেছে অ্যাডভান্স তৈরি হবার আগেই।
দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের মতো যে আর্থসামাজিক যে রাষ্ট্রগুলো, সে রাষ্ট্রগুলো সাধারণভাবে যে নির্ভরশীল যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, যারা আমাদেরকে টিকাগুলো দিয়ে থাকেন বা বিভিন্নভাবে যে স্বাস্থ্য সুরক্ষায় যে সহায়তা করে থাকেন যে আন্তর্জাতিক সংস্থাগুলো, এবং সেই সংস্থাগুলো কিন্তু এই ধনী রাষ্ট্রগুলোর টাকা দিয়েই তারা কিনে আমাদেরকে দেন। তো ন্যাচারালি যে আপনার হচ্ছে যে ধনী যারা, তাদের হাতে যখন অর্থনীতি থাকে, যে আমরা যখন আমাদের সামাজিক প্রেক্ষাপটে যে একটা ছোট ক্ষুদ্র আমরা চিত্র দেখি, সেটা হচ্ছে বৈশ্বিক পরিস্থিতিতে আমরা এই টিকাকে সামনে করে দেখতে পাচ্ছি। তো এখানে যে আপনার সব সময় যে যদিও এখানে যে ইকুইটির যে বিষয়গুলো উঠে এসছে, এবং আজকে বিশ্বের বিভিন্ন যারা সংস্থা সমূহ তারা চিন্তিত যে এই সমস্ত দরিদ্র জনগোষ্ঠী, সেই দরিদ্র জনগোষ্ঠীর যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা নিয়ে মানুষ চিন্তা করছেন, কথা বলছেন, এবং তাদের যে আপনার স্বার্থ সংরক্ষণের জন্য চেষ্টা করছেন। তো সেই জায়গা থেকে যে আমরা মনে করতে পারি বা আপনার হচ্ছে অনুমান করতে পারি যে একদম আপনার যে স্বার্থ সুরক্ষিত না হলেও যে অনেকাংশে যে সুরক্ষিত হবে। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। তৌফিক মারুফ, আপনি অনেক দিন ধরেই স্বাস্থ্যবিটে কাজ করেছেন, যেটি ডক্টর আরসলান বলছিলেন যে কোনো কোনো দেশ দুগুণ তিনগুণ তারা কিনে রেখেছে, যেরকম কানাডার তারা এত পরিমাণ ক্রয়াদেশ দিয়েছে যে তাদের সকল নাগরিককে 3বার করে তারা ডোজ দিতে পারবে। কোনো কোনো দেশে সেটা 5বারও এরকম তারা দেওয়ার সামর্থ্য রাখে বলে বলা হচ্ছে। এই বৈশ্বিক বাস্তবতাকে বিবেচনায় নিয়ে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছি, আমাদের সক্ষমতা আর দুর্বলতাগুলো কি কি? দেখুন, অধ্যাপক ডক্টর ইকবাল আহসানার যে তথ্যটুকু একটু দিলেন, আলটিমেটলি বিষয়টি এরকমই যে আমরা এক ধরনের বৈশ্বিক যে জোরদার যে শব্দটা বলা হয় আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে, সেই জায়গাটিতে এই টিকা বাণিজ্য এটি স্বাভাবিকভাবেই জড়িয়ে যায়। এবং শুধুমাত্র এবারই না, যে কোনো মহামারীর সময় বা যে কোনো টিকা যখনই ভ্যাকসিনগুলো উৎপাদন হয় বা এসছে বিশ্বে, তখন এরকমই কারবার হয়েছে। বাণিজ্যটা মূলত এইভাবেই হয়ে থাকে। এখন এর মধ্যে কিছু আমরা যদি একটু আশার কথা আগে একটু যাই, এই বোধহয় পৃথিবীর ইতিহাসে প্রথম এত দ্রুত কোনো মহামারী থেকে নিরাময়ের জন্য, মুক্তির জন্য নতুন পথ বের হলো, অর্থাৎ টিকা পাওয়া গেল। এর আগে কখনোই এত দ্রুত কোনো টিকা পৃথিবীতে আসেনি। তো সেই জায়গা থেকে আমরা যদি যে কেন এটার পেছনে অন্য কোনো বিষয় আছে কিনা, আপনি যে রাজনীতির কথা বললেন, সেই রাজনীতি একটা বাণিজ্যিক রাজনীতি একটা তো আছেই। এর পাশাপাশি কিন্তু আরও শুধু কোভিড কেন্দ্রিক না, এর বাইরেও অন্য যেই কোম্পানিগুলো এই গবেষণাগুলো করেছে, তারা কিন্তু তাদের বিশ্বে অনেক দেশে, আমাদের বাংলাদেশের সহ বিশ্বে অনেক দেশে অনেক বড় বড় খুব মাইলস্টোন টাইপের কিছু ঔষধ আছে তাদের। বিভিন্ন সময় তারা অনেকগুলো কোম্পানি সেগুলো করেছেন। তো এইখান থেকে তারা কিন্তু সেই ধরনের বেনিফিটগুলোও কিন্তু একটা অংশ থাকবে। তো শুধুমাত্র টিকা বাণিজ্য, টিকায় বেনিফিট, টিকায় যে সাফল্য আসলে বেনিফিটটা এইখানটায় সেটি না। এই মার্কেটিংয়ের একেবারেই কমার্শিয়াল, আমরা যদি গ্লোবাল কমার্শিয়াল দিক থেকে দেখি, গ্লোবাল মার্কেটিংয়ের জায়গা থেকে দেখি, একদম বৃহত্তর ঔষধের একটা বৈশ্বিক সিচুয়েশনটা দেখি, সবগুলো নিয়েই কিন্তু এই বাণিজ্যটা আসলে বিস্তার লাভ করছে। ধন্যবাদ। আমাদের বাংলাদেশের সঙ্গে যদি আমি একটি যোগসূত্র দেখাই, সেটি হচ্ছে, দেখুন, আমরা তো বিশ্বের বাইরে নই, আর আমাদের দেশে অলরেডি এর এক ধরনের প্রভাব শুরু থেকেই আছে। কেমন? আমরা যেমন শুরু থেকেই সরকারের জায়গা থেকে একটা অবস্থান দেখছিলাম, তারা খুব উন্মুক্ত ছিলেন না, তারা খুব মানে প্রথমত বুঝতে পারছিলেন না, পরবর্তীতে যখন তারা পরিকল্পনা করলেন, সেই পরিকল্পনার জায়গা থেকেই একটি বা দুটির মধ্যে তারা গণ্ডির মধ্যে আটকে যাওয়ার জন্য চেষ্টা করেছেন এবং আলটিমেটলি সেটি গেছে। আমরা কোভ্যাক্স থেকে যে অংশটা আসবে সেটি বাদ দিলে
আমাদের দেশের সব মানে শীর্ষ সারির কয়েকটির মধ্যে একটি প্রতিষ্ঠান যে বেক্সিমকোর সঙ্গে আমরা যে চুক্তি করেছি, ইন্ডিয়ার সেরামের সঙ্গে যে চুক্তি করেছি অক্সফোর্ড বা অ্যাস্ট্রাজেনিকার যে টিকাটির জন্য, এই জায়গাটি থেকে একটা শুরু থেকে প্রশ্ন কিন্তু এসছে। আমরা এই আলাপটাতে ঢুকবো, একটু পরে আসতে চাই। তার আগে একবার ডাক্তার লিলিন চৌধুরী আপনার কাছে আসতে চাই। পরিস্থিতিটা আপনিও আঁচ করতে পারছেন, অতিথিরাও বলছেন, এই বৈশ্বিক বাস্তবতাকে অস্বীকার করবার কোনো উপায় নেই। এই ভ্যাকসিন এখন একটি সফট পাওয়ার নিয়ে বড় মোড়ল রাষ্ট্রগুলোর নিজেদের দেন দরবার করবার একটি হাতিয়ার হয়ে উঠেছে কিনা, একটি অস্ত্র হয়ে উঠেছে কিনা, এটি নিয়ে কিন্তু ইতোমধ্যেই আলাপচারিতা বৈশ্বিকভাবেই চলছে। এই জায়গা থেকে আপনি বাংলাদেশকে কোথায় দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। ইতিমধ্যে এটা স্পষ্ট যে করোনার ভ্যাকসিনকে কেন্দ্র করে ভূ রাজনীতি, প্রভাব বলয় বিস্তার, মুনাফা এবং মানবিকতা এর একটা চতুর্মুখী দ্বন্দ্ব তৈরি হয়েছে। এই দ্বন্দ্ব কিন্তু এখন না, যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছিল করোনার ভ্যাকসিন তারা অনুমোদন দেওয়ার পরেই দেশগুলিতে ব্যবহার হবে, কিন্তু আমরা দেখলাম বেশ কয়েকটি বড় দেশ, রাশিয়া, চীন, ব্রিটেন, তারা এই অনুমোদন নেয়ার তোয়াক্কা না করে নিজেরা ভ্যাকসিন দেওয়া শুরু করলো এবং আমেরিকা আগেই WHO থেকে নিজেকে উইথড্র করলো। এই অবস্থায় মানবিকতার পক্ষে এগিয়ে এলো গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, এরপরে যেটাকে কেন্দ্র করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্বে কোভ্যাক্স গঠিত হলো। লক্ষ্য করুন, ইউরোপের 27টি দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, আমেরিকা, রাশিয়া এবং পেরুতে শুরু হয়েছে, নানা দেশে শুরু হয়েছে, কিন্তু কোভ্যাক্সের সদস্য দেশগুলো তারা কিন্তু কোভ্যাক্স থেকে এখনো কোনো ভ্যাকসিন পায়নি। এই প্রেক্ষাপটে বাংলাদেশ কোথায়? আমরা খুব স্পষ্টত কতগুলো ঘটনা মনে করতে পারি। বাংলাদেশে একসময় চীনের সিনোভ্যাকের একটি ট্রায়াল দেওয়ার কথা প্রস্তাব করা হলো। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় নানা ধরনের গড়িমসি করে সেই ট্রায়ালটাকে পিছিয়ে দিল এবং আমরা সেরাম ইনস্টিটিউটের সাথে একটি চুক্তিতে উপনীত হলাম। কিন্তু ঝামেলাটা হলো, সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তিতে আমরা যে পরিমাণ ভ্যাকসিন পাবো 1.5 কোটি মানুষের জন্য, এবং কোভ্যাক্স থেকে আমরা 3 কোটি 3.5 কোটি মানুষের জন্য যে ভ্যাকসিন পাবো, তার পরের ভ্যাকসিন গুলো আমরা কোত্থেকে আনবো? সেটা করতে গিয়ে আসলে আমরা ঝামেলায় পড়েছি। ঝামেলা হচ্ছে, চীনের সাথে সিনোভ্যাকের সাথে যখন আমরা এক ধরনের সময় ক্ষেপণ করলাম, তারপরে যখন আমাদের দিক থেকে প্রস্তাব গেল, তারাও কিন্তু অর্থ দিতে হবে এই জাতীয় কিছু টালবাহানা শুরু করলো, তারা সাড়া দিচ্ছে না। এবং আমরা রাশিয়ার স্পুটনিক ভি এর জন্য কিন্তু প্রাথমিক কিছু আলোচনা করেছি, তারপরে কিন্তু সেটাকে আমরা জোরালো একটি কূটনৈতিক অস্ত্রে পরিণত করতে পারিনি। ফলে এখন যেটি দাঁড়িয়েছে, আমরা একটা ঝামেলার মতো জায়গায় রয়েছি। সেটি হলো যে আমরা 1.5 কোটি মানুষের জন্য ভ্যাকসিন পাবো ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত, 6 মাসে আমরা দেব। তারপরে কোভ্যাক্সের যে ভ্যাকসিনটা পাবো 5 কোটি 5.5 কোটি মানুষের জন্য, সেটা আমরা যখন দেব 3.5 কোটি মানুষের জন্য, আমরা 1 বছরে 5 থেকে 5.5 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পারবো। আমাদেরকে অন্তত ভ্যাকসিন দেওয়া উচিত 10 থেকে 10.5 কোটি মানুষকে। তাহলে বাকি মানুষগুলোকে আমরা কিভাবে দেব? এই জায়গাতেই এই যে বাকি মানুষগুলোর প্রশ্ন এসেছে, এখানেই কি চলে আসে ভ্যাকসিন ন্যাশনালিজমের প্রশ্নটা? কারণ এই যে ভ্যাকসিন নিয়ে জাতীয়তাবাদের কথা যেটি বলা হচ্ছে, এটি গত কদিন আগেও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি স্পষ্ট ভাষায় পৃথিবীবাসীকে মনে করিয়ে দিয়েছেন এবং দ্বিধাহীনভাবে তিনি বলেছেন যে ভ্যাকসিন ন্যাশনালিজম খুব তীব্রভাবে এখন পৃথিবীতে উত্তুঙ্গ একটা অবস্থায় বিরাজ করছে এবং সেটা বন্ধ করবার জন্য তিনি তাগিদ দিয়ে বলেছেন যে পৃথিবীর বৃহৎ জনগোষ্ঠীর জন্য, বা ইংরেজিতে তিনি যে শব্দটা বলেছেন গ্লোবাল পাবলিক গুড, বৈশ্বিক জনসংখ্যার কল্যাণের জন্য এগিয়ে আসবার জন্য তিনি একটা তাগিদ দিয়েছে। সেরকম কিছু কি আদৌ দেখছেন? যথার্থ। ভ্যাকসিন ন্যাশনালিজম শব্দটা একটু ব্যাখ্যা হওয়া দরকার। যে দেশগুলো ভ্যাকসিন তৈরি করছে এবং তৈরির জন্য যারা অর্থ ইনভেস্ট করছে এবং যারা ট্রায়ালের জায়গা করে দিচ্ছে, সুযোগ করে দিচ্ছে, এই তিনটি মিলেই কিন্তু ভ্যাকসিন ন্যাশনালিজমটা তৈরি হয়। চীনের সিনোভ্যাক যদি বাংলাদেশের ট্রায়াল হতো, তাহলে কিন্তু
চাইনিজ ভ্যাকসিন ন্যাশনালিজমের একটি পার্ট আমরা হতে পারতাম, অথবা ইন্ডিয়ান ভ্যাকসিন যদি আমাদের দেশে হয়, অথবা রাশিয়ান যদি ট্রায়ালটা হতো। ঘটনাক্রমে আমরা সে জায়গায় যেতে পারিনি বলে কিন্তু আজকে আর্জেন্টিনাতে স্পুটনিক ভি এটা ভ্যাকসিনটি দেয়া শুরু হচ্ছে, কিন্তু বাংলাদেশ কিন্তু পাচ্ছে না। অর্থাৎ ভ্যাকসিন ন্যাশনালিজম গড়ে তোলার জন্য যে কূটনৈতিক দূরদর্শিতা এবং কৌশলটি নেওয়ার দরকার ছিল, সম্ভবত সেই জায়গাটিতে আমরা যথার্থ ভূমিকা পালন করতে ততটা সমর্থ হইনি। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। এই জায়গা থেকে আমি একটু ডাক্তার এম ইকবাল আরসলান আপনার কাছে আসতে চাই। ভ্যাকসিন ডিপ্লোমেসি বা টিকা নিয়ে যে কূটনৈতিক তৎপরতা থাকা দরকার ছিল বাংলাদেশে, যেটি আপনাদের মতন যারা বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন বিভিন্ন সময় বলা হয়েছে, এবং বৈশ্বিকভাবেও দেখা গেছে শুরু থেকেই ভ্যাকসিন ডিপ্লোমেসি খুব তীব্রভাবেই বৃহৎ রাষ্ট্রগুলো তারা কাজ করবার চেষ্টা করেছে। আমরা কেন পারিনি, আর এখন আমাদের কি করবার আছে? ধন্যবাদ। এখানে আমরা যদি লক্ষ্য করি যে আপনার মার্চ মাস থেকে, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের যে সিদ্ধান্তহীনতা এবং আপনার যথাযথ সময়ে সিদ্ধান্ত নেবার অপারগতা, এই সমস্ত কারণে আমাদের দেশের এই যে সংক্রমণ প্রতিরোধ এবং সংক্রমণ চিকিৎসার বিষয়ে যে আপনার গাফিলতি বলেন অথবা ব্যর্থতা বলেন অথবা যে শিথিলতা বলেন, আমরা সেগুলো লক্ষ্য করেছি। ঠিক একইভাবে এখানটায়ও যে আপনার এই যে আপনার আপনার যে গ্লোবালি যে যখন আপনার ভ্যাকসিনের হচ্ছে, গবেষণা হচ্ছে, তখন আপনারা জানেন যে একটা পরামর্শক কমিটি আছে যে কোভিড-19 সম্পর্কিত। আমরা সেই পরামর্শ কমিটির থেকে সম্ভবত এপ্রিলের 28 তারিখেই সরকারের কাছে, মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমরা অনুরোধ করেছিলাম, পরামর্শ দিয়েছিলাম যে সমস্ত আপনার দেশ এবং যে সমস্ত প্রতিষ্ঠান যারা এই মানে আপনার গবেষণা করছে তাদের সাথে যোগাযোগ করবার জন্য, যে আমরা এই গবেষণার অংশীদার হতে চাই। এবং আমাদের পক্ষে গবেষণার অংশীদার হওয়ার একটাই সুযোগ, সেটা হচ্ছে যে যখন এই ট্রায়ালটা হবে থার্ড ফেজে, তখন আমাদের দেশে এই ট্রায়ালটা আমরা দিব আমাদের জনগণের মধ্যে, এবং এর মধ্যে দিয়েই আমরা কিন্তু তাদের যে এই পার্টনার হব। এই যে অনেকগুলো ট্রায়ালে আমরা চাইলে অংশ নিতে পারতাম কিন্তু পারিনি, পিছিয়ে গিয়েছি, সেটা যা গেছে তা তো হয়তো আর ফিরে আনবার সুযোগ নেই। এখন কি সামনে আমাদের আর কোনো সুযোগ আছে ট্রায়ালে বা গবেষণায় অংশ নেওয়ার জন্য? আপনার হচ্ছে যে সুযোগ আপনার যাই আসুক না কেন, সেই সুযোগটা কিন্তু আমরা বারবার ঠেলে দিচ্ছি। যেমন আপনার হচ্ছে যে দেখেন যে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে কে অ্যাপ্রোচ করেছিল যে ট্রায়ালের জন্য, এই গবেষণায় যে থার্ড ফেজ ট্রায়ালে, এবং বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় যেহেতু যে আপনার তাদের লাইন মিনিস্ট্রি স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে আপনার এই অনুমোদন না দেবার কারণে এই ট্রায়ালের তারা কিন্তু দিতে পারেনি, তাদের হাত থেকে চলে গেছে। তারা কেন অনুমোদন দিলেন না? 3টা ট্রায়ালের সুযোগ, সেটা তারা বলতে পারবেন যে তাদের আসলে কি উদ্দেশ্য ছিল বা কেন তারা দেন। অনুমোদন না দেওয়ার পেছনে তারা কোনো ব্যাখ্যা সরবরাহ করেননি? তারা 3টা সুযোগ তাদের হাতছাড়া হয়ে গেছে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, আইসিডিডিআরবি যেমন ডিপেন্ডেন্ট না আপনার হচ্ছে যে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপরে, সেজন্য তারা কিন্তু এই ট্রায়ালের দিকে একটু অগ্রসর হয়েছেন এবং তারা এমইউ করেছেন এবং তারা হয়তো সহসাই ট্রায়াল শুরু করবেন। এই যে আপনার যে কথাটা বললাম যে মার্চ মাসের পর থেকে অদ্যাবধি যে সিদ্ধান্তহীনতার বিষয়গুলো, এবং আমরা এখন এই সমস্ত বিজ্ঞান ভিত্তিক যে সিদ্ধান্তের বিষয়গুলো যে প্রশাসনিকভাবে যে নেওয়া হচ্ছে এবং নেবার ফলে যে এই রাষ্ট্র জাতি যে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানে কিন্তু আমি বলবো যে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতার জন্য কিন্তু রাষ্ট্রের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং
সরকারের যে ভাবমূর্তি সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জায়গাটা যে আপনার কে কাকে জবাবদিহি করবে, কে কার কাছে জবাব চাইবে, আমি জানি না। ধন্যবাদ, আপনার কাছে আসবো আবারও। এই জায়গা থেকেই একটু তৌফিক মারুফ আপনার কাছে আসতে চাই। আপনি স্পষ্টতই ডক্টর আরসালানের কথা শুনছিলেন, হতাশ। কে কার কাছে জবাব চাইবে তার কোনো হদিস তিনি দিতে পারছেন না একজন বিশেষজ্ঞ হিসেবেও। এখন আপনার কাছে যদি জানতে চাই যে বাংলাদেশ সেরামের সঙ্গে এক ধরনের চুক্তিতে আবদ্ধ হয়েছে, তারা কিছু অংশ পাবে, 3 কোটি মানুষ, মানে 3 কোটি টিকা তারা পাবে, কিন্তু শুধু এই অক্সফোর্ডের এটা ছাড়া আপনি চীনের যেটা বাতিল করে দিল, রাশিয়া তারা শুরু থেকেই নিজেদের দেশে ভ্যাকসিনেশন করছে। এই যে আমরা আরো বিকল্প এর জন্য গেলাম না, এখন আমরা কি করে নিজেদের গণ্ডিটা ছোট করে ফেলছি? আর বার্গেনিং এর জায়গায় যাওয়ার জন্য, দর কষাকষির জায়গার জন্য আসলে আমাদের কি করা উচিত? আমি মনে করি যে পরিকল্পনায়, সরকারের পরিকল্পনার জায়গায় এই টিকা কেন্দ্রিক পরিকল্পনায়ও এক ধরনের তারা একটু জুজুর ভয়ে ছিল বা আছে, যে কারণে তারা পরিকল্পনাটা আসলে যেভাবে নেওয়া উচিত ছিল সেটি তারা নিতে পারেনি। এখন এই যেমন আমরা যদি জনসংখ্যার হিসেবে ধরি, বলা হচ্ছে, রোগতত্ত্ববিদরা বলে থাকেন যে 80% মানুষকে টিকা দিতে পারলে বাকি 20% দেওয়া লাগবে না। সেই হিসাবে সরকার প্ল্যান করেছে 14 কোটি মানুষকে দিবে। এই 14 কোটির মধ্যেও একটা অংশ, প্রায় 1 কোটির বেশি মানুষ আছে দেশের বাইরে। গতকালকে আমাদের স্বাস্থ্যমন্ত্রী সেই তথ্য উপাত্ত তুলে ধরলেন। পাশাপাশি তিনি দেখিয়েছেন যে প্রায় 34% হচ্ছে ইয়াং জেনারেশন, মানে 18 বছরের নিচে যারা শিশু এবং কৈশোরের মধ্যে আছে, তাদেরকে আপাতত দেওয়ার না দেওয়ার মতো একটা অপশন। তারপরে যারা প্রেগনেন্ট মহিলা আছেন 22 লাখ 23 লাখের মতো, 30 লাখের মতো, তাদেরকে একটু পেছনে রাখা হয়েছে। তো এরকম বাদ দিয়ে তারা 10-11 লাখ। এর মধ্যে কোভ্যাক্স থেকে বলা হচ্ছে যে এখন যে 3 কোটি মানুষের, 3 কোটি 40 লাখ মানুষের যে টিকা কোভ্যাক্স থেকে সংস্থান হয়েছে বা আগাম একটা বুকিং দেওয়া হয়েছে, সেটি হয়তো পাওয়া যাবে। আর তো তাতে করে আর এই ইয়ের যে 1.5 কোটি মানুষ, তার মানে হচ্ছে সব মিলে প্রায় 6 কোটি মানুষের মতো, 6 কোটিও না, 5 কোটি 40 লাখ মানুষকে টিকা দেওয়ার একটা যোগান এই মুহূর্ত পর্যন্ত আছে। এখানে আমি একটু আপনার কাছে একটা সম্পূরক প্রশ্ন দিয়ে দিতে চাই। এই যে এত বিপুল জনগোষ্ঠী, এই বিপুল জনগোষ্ঠী কি বার্গেনিং এর জন্য একটি বড় পাওয়ার নয়? আপনি বাণিজ্যিক দিক থেকেও যদি দেখুন, আপনি যদি খরিদ করতে চান কোথাও থেকে, তার মানে ব্যাপক পরিমাণ আপনাকে ভ্যাকসিন কিনতে হবে। এখন এই নিয়ে বাংলাদেশ কেন ড্রাইভিং সিটে আসতে পারছে না যে তুমি যদি আমাকে এই সুবিধা দিতে পারো বা পারো কিনা, আমি তোমার এটা নিব এবং আমি এইভাবে চাই, এই আসনে কেন বাংলাদেশ যেতে পারছে না? আমাদের কূটনৈতিক তৎপরতার ব্যর্থতা বা দুর্বলতাগুলো কোথায়, যেগুলো আমাদের জয় করা দরকার? দুর্বলতা তো অবশ্যই আছে। দেখুন, আমরা এই ভ্যাকসিন নিয়ে যে ভূ রাজনীতির কথা বলা হচ্ছে, বাণিজ্যিক রাজনীতির কথা বলা হচ্ছে, এটি একেবারেই আমরা এর শিকার। আমরা যদি বলি যে বাংলাদেশ, চীন এবং ইন্ডিয়া, এই কেন্দ্রিক একটা জটিলতা কিন্তু আছে। এই জটিলতার ভিতরে আসলে টিকা রাজনীতিটা একটু আটকে গেছে। এখন এটি হয়তো একদম উন্মুক্ত, সরকার তাদের সমস্যাগুলো উন্মুক্ত করতে পারছে না। পাশাপাশি আমি একটু আগেও যে কথাটি বললাম যে সরকার কিন্তু আগে প্রাইভেট সেক্টরকে তারা খুব একটা ডাকে নিবে চায়নি, উন্মুক্ত করে দেওয়ার জন্য যে কেউ চাইলে, কিন্তু এখন গভর্নমেন্ট সেখান থেকে সরে এসছে। এটি একটি ভালো দিক। এখন গভর্নমেন্ট ডাকাডাকি শুরু করেছে সবাইকে যে প্রাইভেট সেক্টর আসুক, তারা ওই কন্ডিশনগুলো মেনে, অন্ততপক্ষে প্রধান 2টি শর্ত মেনে তারা যেন টিকা নিয়ে আসে। কিন্তু প্রাইভেট সেক্টর থেকেও তো তাদের হিসাব নিকাশ আছে কিছু। তারা যখন দেখবে যে আমি মূল জায়গাটিতে থাকতে পারছি না, আমি ব্যবসাটি ভালোভাবে করতে পারছি না, এমন একটা সময় আমি যখন টিকা নিয়ে আসব, তখন আসলে টিকার চাহিদা বাংলাদেশে কমে যায় কিনা। কারণ আমাদের কিন্তু একটা হিসাব আর একটা আছে যে কোভ্যাক্স থেকে আমরা এই 3 কোটি 40 লাখের বাইরেও আরও টিকা পাবো, এবং সেখানে সব মিলে যা আসবে 9-10 কোটি বা আরও একটু বেশি পাওয়া যাবে। এখন বাকিটা থাকবে হচ্ছে আমাদের দেশের অন্য সেক্টরে যারা আছে তারা। ইতিমধ্যে আমরা জানেন যে প্রাইভেট সেক্টরের 2-3টা কোম্পানি তারা চেষ্টা করছে রাশিয়া এবং আমরা না প্রাইভেট সেক্টরে আলাপটাতে একটু বিস্তৃতভাবে যেতে চাই, এজন্য আমরা বিরতির পরে বরং এই আলাপটাতে ঢুকতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকে আমরা কথা বলছি করোনার টিকা নিয়ে। বিশ্বে যে রাজনীতি চলছে সেটাকে কোন দেশ কিভাবে মোকাবেলা করছে, কিভাবে কাজে লাগিয়ে নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় অন্তত দর কষাকষির টেবিলে। বেসরকারিভাবে
তাড়াতাড়ি যেন ভ্যাকসিন আনবার ব্যাপারে উৎসাহ করা হয়, এই প্রসঙ্গটি তুলেছিলেন। আমরা একটু সংক্ষেপে আপনার কাছে এই বিষয়ে জানতে চাই। জি, এটি আমি যে কথাটুকু বলছিলাম যে সরকার প্রথম দিকে বেসরকারি খাতকে টিকার জন্য খুব একটা উৎসাহিত করেনি, বরং বেসরকারি খাত থেকে তখন অনেকগুলো কোম্পানি সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল, আমরা এই বিষয়টি জানি, কিন্তু তখন তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে দেখেন যে ট্রায়ালের শুধুমাত্র আমরা একটা দুইটার কথা জানি, অনেকগুলো কিন্তু ট্রায়াল করার জন্য অনেকগুলো কোম্পানির তারা এজেন্ট বলি, এজেন্সি বলি, বা ওই কোম্পানিগুলো নিজেরাও কিন্তু গভর্নমেন্টকে বিভিন্নভাবে ধরাধরি করেছিল, কিন্তু কোনো না কোনো কারণে সেগুলো কিন্তু পরবর্তীতে থেমে যায়। তো এখন আবার গভর্নমেন্ট এই জায়গাটিতে একটু ওপেন হয়েছে এবং তারা এখন আহ্বান করছে, কিন্তু এখন খুব একটা সারা যে প্রাইভেট সেক্টর থেকে পাওয়া যাচ্ছে সেটি কিন্তু না। তারপরও দু তিনটি কোম্পানি তারা ইতিমধ্যে গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করেছে, তারা টিকা নিয়ে আসবে। আপাতত যেটুকু রাশিয়া, চীন এই দুটার জায়গা থেকে টিকা আসার একটা সম্ভাবনার কথা আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি গভর্নমেন্টের জায়গা থেকে। পাশাপাশি আরও তিনটি কোম্পানির বা টিকার ট্রায়ালের জন্য বাংলাদেশ এখন আইসিডিডিআরবি তারা কাজ করছে। যদিও এই ক্ষেত্রে আমি অধ্যাপক ইকবাল আহসান যেটি বললেন, আইসিডিডিআরবির জায়গায় আইসিডিডিআরবি আমাদের দেশের খুবই ভালো একটি অবস্থানে একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আছে, বাট তাদের এবারের টিকার জায়গায় আমরাও একটু হতাশ। তারা যেহেতু সরকারের কাছে বাধা নেই খুব একটা, হ্যাঁ গভর্নমেন্ট সরকারের সঙ্গে তাদের একটা সম্পর্ক রাখতে হয়, কিন্তু তারা যে টিকার ট্রায়াল নিয়ে যে কাণ্ডটা করছে সেটাও আমরা কিন্তু কোনোভাবেই আমাদের কাছে মনে হয় তারা আসলে তাদের ভয় কিসের থাকবে, তারা তো কেন ভয় পেল, তারা সিনোভ্যাকের সঙ্গে তারা করতে পারলো না, কিন্তু এরপরে তাদের হাতে এখনও 5টি টিকার ট্রায়াল আটকে আছে। এই 5টির কেন তারা করতে পারছেন না, তারা কেন আগাতে পারছেন না? খুব রিসেন্টলি তারা 2টি নিয়ে একটু যেটি বললেন যে 2টি টিকা নিয়ে আবার একটি চীনের অন্য একটা কোম্পানি আর সানোফির সঙ্গে তারা একটা ট্রায়ালের একটি প্রক্রিয়া আসছে, কিন্তু ভারত বায়োটেকেরটাও এখন পর্যন্ত তেমন কোনো অগ্রগতি হয়নি। এছাড়াও আরও 2টা টিকার আবেদন তাদের কাছে আছে। আপনি যে গ্লোব বায়োটেকের কথা বললেন, তাদের টিকারও কিন্তু ট্রায়ালের জন্য চুক্তিবদ্ধ হচ্ছে আইসিডিডিআরবি। কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশের একটি নিজস্ব টিকা, নিজস্ব একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের তারা যে পর্যায়ে, গ্লোব বায়োটেকের কথা বলছি, তারা যে পর্যায়ে প্রাথমিক প্রাণী দেহে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এরপরেই অর্থাৎ আইসিডিডিআরবি বুঝে শুনেই নিশ্চয়ই তারা তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল। এমন আমরা জানি যে গ্লোব বায়োটেক তারা কিন্তু 2টি টিকার জন্য তারা WHO-র তালিকাভুক্ত হয়েছিল। সেই ক্ষেত্রে আইসিডিডিআরবি কেন গ্লোব বায়োটেকেরটার ট্রায়ালে তারা গেল না, জাতি তো এটি জানতে চায়। যদি তারা ফেল করে সেটিও তো তাদের জানানো উচিত, কিন্তু তারা কেন পারছে না, এটি তো বড় প্রশ্ন হয়ে থাকবে। এই গ্লোব বায়োটেক প্রসঙ্গে আমি আরো দুটো প্রশ্ন আগে একটু আলাপ করে তারপরে ফিরতে চাই। যে দুটো বিষয় গ্লোব বায়োটেক নিয়ে আলাপের আগে জানতে চাই সেটি হচ্ছে এই যে বেসরকারি খাতকে উৎসাহিতকরণ বা টিকার ক্ষেত্রে বলাই হচ্ছে বিশ্বব্যাপী সবচাইতে এখন যেটি গুরুত্বপূর্ণ ধাপ সেটি হচ্ছে বন্টন প্রক্রিয়া। আমরা সরকার যেগুলো আনছে, যে হিসেব আমরা পেয়েছি তার একটা মোটামুটি একটা আমরা কি করে ডিস্ট্রিবিউশন বা বন্টন হবে তার একটা হিসেব আমরা পেলাম, কিন্তু এই ক্ষেত্রে এখন যদি নতুন করে বেসরকারি খাতকে যুক্ত করা হয় তাহলে বেসরকারি খাতের যেই যুক্ত হওয়ার আগে তাদের যে শর্তাবলী পূরণ করার ব্যাপার আছে, মূল্য নির্ধারণের ব্যাপার আছে, বন্টনের ব্যাপার আছে, সেগুলো কি করে হবে? ডাক্তার লেলিন চৌধুরী। ধন্যবাদ। দেখুন, ভ্যাকসিনের জোগাড়টা সরকারি ভাবে হোক আর বেসরকারি ভাবে হোক, এটি প্রদানের নীতিমালা কিন্তু রাষ্ট্রীয়ভাবে নির্ধারণ করা হবে। এখন আপনি যেটা বললেন বেসরকারি ভাবে এটা জোগাড় করা হলে মূল্যমান ইত্যাদি কিভাবে নির্ভর করা হবে, আমার তো মনে হয় এই প্রশ্নটির জবাব সেরাম ইনস্টিটিউট, বেক্সিমকো ফার্মা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় মধ্যে যে ত্রিপক্ষীয় যে চুক্তিটি হলো তার মধ্যেই বলা আছে। অর্থাৎ এই ভ্যাকসিনটি গভর্নমেন্ট কিনবে $4, যদিও বলা হয় কেউ কেউ বলে $3 কিনবে, এবং বেক্সিমকোকে দিবে $1, ফলে $5 সরকার $5 মূল্য পরিশোধ করবে। অর্থাৎ প্রতি $4 সাথে বেক্সিমকোর $1, 20 ভাগ লাভ থাকছে। ধরা গেল সমস্ত বেসরকারি কোম্পানিকে যদি, যারা ভ্যাকসিন জোগাড় করার জন্য আগ্রহী, তাদেরকে যদি এটি এনশিওর করা হয় যে তারা যে ভ্যাকসিনটি দেশে আনবে তাদের সমস্ত খরচ বাদে তারা 20% প্রফিট এনশিওর করা হলো,
তাহলে অনেকে আগ্রহী হবে। দ্বিতীয়ত যেটি হচ্ছে এই যে বন্টন নীতিমালা, এক্ষেত্রেও কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের সরকার এর সাথে যুক্ত যে প্রতিষ্ঠানগুলো যারা এই ভ্যাকসিন দেবে, তারাও কিন্তু এই ব্যাপক ভিত্তিতে গণমানুষকে ভ্যাকসিন দেওয়ার সামর্থ্য রাখে না। দেখুন মানে ফ্যালাসিটা কোথায়, সেটা হচ্ছে প্রতি মাসে 25 লাখ মানুষকে ভ্যাকসিন দেবে, তাহলে 14 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার জন্য কত বছর লাগবে? 3.5 বছর। অথচ ভ্যাকসিনের কার্যকাল হচ্ছে 1 বছর মাত্র। অর্থাৎ আজকে মিস্টার এক্স কে ভ্যাকসিন দেয়া হলো, তার তো আবার 1 বছর পরে তাকে আবার ভ্যাকসিন দিতে হবে। তাহলে কি হিসেবটা বানরের তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে ওঠার মতন হয়ে যাচ্ছে, জীবনেও শেষ হবে না? আমরা বারবার যে কথাটা বলে আসছি, এই প্যান্ডেমিক, এই অতিমারি কে মোকাবেলা করার জন্য সরকারের দায়িত্ব হচ্ছে নেতৃত্ব দিয়ে আমাদের যা যা সামর্থ্য আছে সবকিছুকে একত্রিত করা। সেই জায়গাটায় শুরুর থেকে আমরা একটা গড়িমসি দেখছি, এবং ভ্যাকসিনের ক্ষেত্রে যেটি দেখছি। এবং এখন তো একটা ব্যাপার পরিষ্কার যে যদি হঠাৎ করে সামনের দিনগুলিতে দৃশ্যপটে বড় কোনো পরিবর্তন না হয়, তাহলে আগামী ফেব্রুয়ারি থেকে পরবর্তী ফেব্রুয়ারি পর্যন্ত আমরা মাত্র 5 কোটি 5.5 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পারবো। এবং যদি এর মধ্যে ভ্যাকসিন আসেও, তাহলে আমরা 1 মাসে কি 2 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার সামর্থ্য রাখি? সেই পরিকল্পনা কি আমরা করেছি? সেই পরিকল্পনায় কোন কোন মানুষজন যুক্ত হবে, সেরকম পরিকল্পনা কিন্তু করা হয় নাই। এ কারণেই কিন্তু প্রফেসর ইকবাল আরসালান যথার্থই বলেছেন যে এখানে ব্যাপক ভিত্তিতে পরিকল্পনার ঘাটতি কিন্তু আমরা লক্ষ্য করছি। এই যে এত ঘাটতি আমরা দেখছি, কেবল কল্পনাই করে যাচ্ছি এই দরকার সেটা দরকার, কিন্তু পরিকল্পনাও হচ্ছে না, বাস্তবায়নও হচ্ছে না। এখন আমাদের করণীয় কি? আচ্ছা, করণীয় হচ্ছে অতি দ্রুত, খুব দ্রুত, যুদ্ধকালীন তৎপরতার মতো দ্রুত গতিতে আমাদের দেশের পরিবেশ, আমাদের জনগোষ্ঠী, আবহাওয়া সংরক্ষণ করার আমাদের যে সামর্থ্য, তার সাথে মিলিয়ে যেসব ভ্যাকসিন বাজারে আসবে সেই সব পক্ষের সাথে কথা বলে ভ্যাকসিন জোগাড়টাকে নিশ্চিত করা, এবং একই সাথে এই ভ্যাকসিন সংগ্রহের পরে সংরক্ষণের ব্যাপারটা ঠিক করা, এবং জনমানুষকে কিভাবে দেয়া হবে এই বিপুল ভিত্তিতে সেই ভলান্টিয়ার্স, সেই লোকজন তৈরি করে তাদেরকে প্রশিক্ষণ শুরু করে দেয়া। কারণ আমরা কখনোই 1 মাসে 1 কোটি অথবা 2 কোটি মানুষকে ভ্যাকসিন দিয়েছি এমন অভিজ্ঞতা আমাদের নাই। ধন্যবাদ। যেতে হলে জি বলুন বলুন, আপনি বাক্যটি শেষ করুন। সেই জায়গায় যেতে হলে যে কাজটি করতে হবে, এটি যুক্তরাজ্য দেখিয়েছে। তারা একজন মানুষকে ভ্যাকসিন মন্ত্রী হিসেবে নিয়োগ করেছে, যিনি এই বিপুল কর্মকাণ্ডে দায়িত্ব পরিকল্পনা সহতে এই দায়িত্ব পালন করছেন। আমরা এখনো সেই কর্মযজ্ঞে এক অংশ শুরু করতে পারিনি। ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আলাপে আসব, কিন্তু তার আগে এবারে আমি একটু গ্লোব বায়োটেক প্রসঙ্গে যেতে চাই। ডাক্তার এম ইকবাল আরসালান, দেখছেন যে আমরা আমাদের এই আলাপচারিতার মধ্যেও পরের দেশের টিকা নিয়ে আলাপ করছি, কে কতখানি করতে পারলো, কাদের সঙ্গে আমরা যেতে পারি আলোচনার টেবিলে, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা এবং কারিগরি সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমরা স্যাটেলাইট পাঠাতে পারছি, আমরা পদ্মা সেতু বানাতে পারছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কেন নয়, নিজেদের টিকা নিয়ে কেন আসতে পারছি না, কেন আমাদের নিজেদের দেশেই আমরা টিকা উৎপাদন করতে পারছি না? এই ক্ষেত্রে গ্লোব বায়োটেক তো আমাদের সামনে রয়েছেই। ধন্যবাদ। আমি একটু আগের যে আপনি প্রশ্ন করেছিলেন তার একটু সাপ্লিমেন্ট করি। সেটা হচ্ছে যে দেখুন, যে প্রাইভেট সেক্টরে আসলে আপনার এই ভ্যাকসিন বিপণন বা বিতরণ, এটা খুবই রিস্কি একটা বিষয়। বিষয়টা হচ্ছে যে আপনার এই ভ্যাকসিন যে দেওয়া হবে, এই ভ্যাকসিন সম্বন্ধে কিন্তু আমরা এখনো জানি না। ডক্টর লেলিন যেটা বললেন যে এর কার্যকারিতা 1 বছর, সেটাও কিন্তু আমরা জানি না। যে কার্যকারিতা আপনার হচ্ছে 6 মাস না 1 বছর না 2 বছর না 5 বছর, আমরা কিছু জানি না এখনো। কেননা এখনো এটা যে লঙ্গিটিউডিনাল, আপনি জানেন যে 8 থেকে 10 বছর লাগে একটা টিকা বাজারে আসতে। সেই যে ট্রায়াল গুলো, তার যে আপনার হচ্ছে তার কতদিন কার্যকারিতা থাকবে, তারপরে তার অন্য কোনো উপসর্গ তৈরি হবে কিনা, সাইড এফেক্ট আছে কিনা, এগুলো কিন্তু আপনাকে ক্লোজ মনিটরিং এর মধ্যে রাখতে হবে। শুধু ভ্যাকসিন দিয়ে দেওয়াটাই কিন্তু কাজ না এই মুহূর্তে আমাদের।
যাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে এবং তাদেরকে আবার এনশিওর করতে হবে সেকেন্ড ডোজের, এবং পরবর্তী সময়ে অন্তত অ্যাটলিস্ট 2 বছর তাদেরকে মনিটরিং এর মধ্যে রাখতে হবে যে তাদের এর কনসিকুয়েন্স গুলো কি হচ্ছে। সেজন্য আসলে সম্ভব না এই মুহূর্তে আপনার প্রাইভেট সেক্টরে। এখন আসি যে আপনার যে লেলিন বললেন যে পরিকল্পনার বিষয়, না আমি বলবো যে পরিকল্পনা সরকার নিচ্ছেন, যে আপনার একটা কমিটি আছে, তারা যে কারা প্রায়োরিটি লিস্টে থাকবেন, কিভাবে দেওয়া হবে, ডিস্ট্রিবিউশন চেইনটা কিরকম হবে। আপনি জানেন যে বাংলাদেশের ইপিআই সিস্টেম আছে, এটা ডিস্ট্রিবিউশন চেইন আছে, এটা ট্রেন পিপুল আছে। আপনার এখন কথা হচ্ছে যে আমাদের এই অনেকগুলো কনফ্লিক্ট আছে, আমাদের যে এই যে ইমিউনাইজেশন সিস্টেম যেটা চলছে, যেমন আপনার হচ্ছে যে আমাদের দেশ মাননীয় প্রধানমন্ত্রী যে ভ্যাকসিন হিরো যে আপনার যেটা অর্জন করলেন, তো এই যে আপনার কোভিড-19 এর ভ্যাকসিন দিতে যেয়ে সেটার আবার কোনো ব্যত্যয় ঘটে কিনা, এটা একটা বিশাল যজ্ঞ। তো সবকিছু বিবেচনায় নিয়ে আমরা যদি জি সবকিছু বিবেচনায় নিয়ে আমরা যদি আবারও একটু গ্লোব বায়োটেকের প্রসঙ্গে ফেরত যেতে চাই, এটি তো আমাদের নিজস্ব টিকা, সেখানে আমরা মানে এটিকে কার্যকর করবার জন্য কি করণীয়? আমি আসি, এটাও সংক্ষেপে বলবো। এই জায়গাটা আপনার হচ্ছে একটা বিশাল ব্যাপার, এবং এটা আপনার আমরা যেভাবে দেখছি এত সোজা না জিনিসটা। আচ্ছা, এখন আসি গ্লোব বায়োটেক। গ্লোব বায়োটেকের বিষয়টা হচ্ছে যে আপনার এই যে ভ্যাকসিন যে আপনার WHO তাদের তালিকায় নাম উঠেছে, সেটা কিন্তু যে আপনার তাদের ড্রপ বক্সে যে WHO তারা তাদের যে আপনার রাইট আপটা দিয়েছে, সেটা দেখে যে সায়েন্টিস্টরা বলেছে তাদের যে রাইট আপটা দেখে মনে হয় যে তারা হয়তো করতে পারবে। কিন্তু বিষয়টা হয়েছে কি, বিষয়টা হচ্ছে যে তারা যে ট্রায়ালটা মানে আপনার ICDDRB কে তারা কিন্তু যে আপনার যে তাদের সিআরও হিসাবে নিয়োগ দিয়েছিল, কিন্তু ICDRB রাজিও হয়েছিল। পরবর্তীতে ICDRB সেখান থেকে পিছিয়ে এসছে। কেন এসছে? সেটাও হচ্ছে বিজ্ঞান ভিত্তিক কিছু যুক্তি আছে। এটা হচ্ছে যে অসহযোগিতা করা বা ডিসকারেজ করা তা না, এখানে হচ্ছে যে বিজ্ঞানের বিষয়, এখানে ইমোশনের কিছু নেই, এখানে দেশ রাজনীতি এগুলোর কিছু নেই। এটা এটা আমি কাউকে খাটো করতে চাই না, কাউকে খুব বড় করতে চাই না, শুধু এটুকুই বললাম যে এখানে বিজ্ঞানের বিষয়। ডাক্তার আসলাম, এখানে আমি একটু বিজ্ঞানের বিষয় প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই, আপনি যদি প্রশ্নটা নিয়ে নেন। জি, প্রশ্নটি হচ্ছে যে ব্যর্থতার বলেন। জি, প্রশ্নটি হলো যে গ্লোব তাদের যে টিকাটি সামনে একটা আশাবাদ তৈরি করেছিল, সেটা যদি কোনো কারণে বৈজ্ঞানিকভাবে বাতিল হয়, সেটি আমরা যদি জানতে পারি, বা আমরা নিজেদের দেশে আর কোনো এরকম টিকা প্রস্তুত করবার জন্য আমরা উৎসাহিত করছি কিনা, আমরা সেই রাস্তায় আছি কিনা। হ্যাঁ, আমি সেটাই আপনার বলতাম, আমি নিজে থেকেই বলতাম। সেটা হচ্ছে যে আমরা গ্লোব বায়োটেককে এখনই বাদ দিয়ে দিচ্ছি না। তাদের যে আপনার স্টেজগুলো আছে গবেষণার, সেই স্টেজগুলো প্রপারলি তারা এসে যদি আপনার কনভিন্স করতে পারে যে সায়েন্টিস্ট যারা আছেন ICDDRB, তাহলে অবশ্যই তারা আবার ফেরত যাবেন। এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা বললেন যে আমি জানি যে সরকারের কাছে মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বা আমাদের দেশের কাছে এই ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদন করবার সক্ষমতা তৈরি করে দেওয়ার জন্য উদ্যোগীরা এসেছিলেন এবং প্রস্তাব ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের দিক থেকে এই প্রস্তাবটা গ্রহণ করা হয়নি। কেন হয়নি, কোনো ব্যাখ্যা পেয়েছেন? দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাটা আসলে যে আপনারা প্রথম থেকে আলোচনা করছেন অর্থনীতি আর রাজনীতি, ভূরাজনীতি, অর্থনীতি, এটাই হচ্ছে বিষয়। ডাক্তার আসলাম, এই জায়গায় আমি একটু জানতে চাই, এর চাইতে আমি খোলাখুলি আর বলতে পারবো না। এই জায়গায় আমি একটু আপনার কাছে জানতে চাই যে পৃথিবীর উন্নত দেশগুলো তারা নিজেরা নিজেদের আবহাওয়া, জনগণের এই যে আপনি যেটি পার্সোনাল হিস্ট্রির কথা বলছিলেন রোগীদের, সব নিয়ে যদি আমাদের দেশেই যদি টিকা উৎপাদন করা যায়, সেই যে অবকাঠামো নির্মাণ একবার হয়ে গেলে পরে অর্থনৈতিক সুবিধা বলুন, পরবর্তীতে এখান থেকে বাইরে বাণিজ্য করবার জন্য বলুন, এবং এই অবকাঠামো কাজে লাগিয়ে ভবিষ্যতের চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগানোর কথা বলুন, সেটা কেন বিবেচনায় নেওয়া হচ্ছে না? বাংলাদেশ একটা উচ্চতায় চলে যেত,
আমাদের দেশ একটা উচ্চতায় যেত। বাংলাদেশের যে আপনার চিকিৎসা ব্যবস্থায় যে বা ওষুধ উৎপাদনের যে জায়গাটা আমরা যে জায়গায় আছি তার চাইতে আরো অনেক উপরে আমরা যেতে পারতাম। কিন্তু যে ক্ষুদ্র গোষ্ঠী অথবা কারো কোনো স্বার্থ সংরক্ষণের কারণেই হয়তো যে আমরা এই সিদ্ধান্তটা নেইনি বা নিতে পারিনি। অনেক ধন্যবাদ। আর চাইতে সময় আর খোলাখুলি আমি বুঝতে পেরেছি আমি, আমাদের অক্ষমতা অনেক, বলবারও অক্ষমতা রয়েছে। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে পৌঁছে গেছি। তৌফিক মারুফ, আপনার কাছে আসবো, তার আগে ডাক্তার লেলিন চৌধুরী আপনার কাছে আমি সংক্ষেপে জানতে চাই, আপনিও এই অনুষ্ঠানে এর আগে এরকম আলোচনায় যোগ দিয়েছেন আমার সঙ্গে, সেটা আমার খেয়াল আছে। সেখান থেকে বলছি, এই যে আজকের আলোচনাতে উঠে এলো আমাদের সব ক্ষেত্রে আমরা দেখছি সিদ্ধান্তহীনতা এবং সমন্বয়হীনতা, এই দুইয়ের ফল ব্যর্থতা, যেটা জাতিগতভাবে আমাদের এই 18 বা 20 কোটি মানুষ আমরা বয়ে চলছি। আপনারা বারবার বলছেন মাথা ভারী প্রশাসন অথবা মাথা ভারী কমিটি, তাদের দায় এই দেশের গণমানুষকে নিতে হচ্ছে। এর প্রতিকার কি সংক্ষেপে বলুন। একটি ব্যাপার খুব পরিষ্কার, করোনার আঘাতে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার পুরো চিত্রটা প্রকাশিত হয়েছে। এখন আমরা বুঝি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পুনঃসংস্কার এবং একটি পুনর্বিন্যাস জরুরি, অত্যন্ত জরুরি। এবং 17 কোটি মানুষের দেশের একটি স্বাস্থ্য ব্যবস্থাকে গণমুখী রাখার জন্য, মানব বান্ধব রাখার জন্য এই পুনর্বিন্যাস ছাড়া আর কোনো পথ নাই। এখানে পরিষ্কার কতগুলো কথা আছে, সেটি হচ্ছে যে স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে স্বাস্থ্য বিজ্ঞানে পড়াশোনা করা লোকদের দ্বারা পরিচালিত হতে হবে। যারা যে মানুষগুলো ধরেন 3 দিন আগে ছিল ভূমি সংস্কারের কাজে, তার 1 মাস আগে ছিল ধর্ম মন্ত্রণালয়ের কাজে, তার 1 মাস আগে ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের কাজে, ওই মানুষগুলো যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে থাকে তখন পুরো ব্যবস্থাটা একটা শৌখিন ব্যবস্থায় রূপান্তরিত হয়। কিন্তু আমরা জানি শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, কৃষি এগুলো শৌখিন কোনো জায়গায় না। অতএব তৃণমূল পর্যায় থেকে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত মানুষজনকে অভিজ্ঞতার ভিত্তিতে পুরো বিষয়টার পরিচালনার দায়িত্বে আসতে হবে। এই কাজটি যখন করা যাবে তখনই কিন্তু আমরা অনেকটা সফল হতে পারব। ধন্যবাদ ডাক্তার লেলিন চৌধুরী। তৌফিক মারুফ, আমরা অনুষ্ঠানের শেষ দিকে পৌঁছে গেছি। আপনার কাছে সর্বশেষ মন্তব্য, এই যে টিকার রাজনীতি এবং বাংলাদেশের এই যে মাথা ভারী প্রশাসন বা সঠিক ব্যক্তি সঠিক জায়গায় না থাকা, সিদ্ধান্ত নিতে না পারার যে দুষ্ট চক্র, বের হবার উপায় কি? উপায় হচ্ছে, আমি অধ্যাপক ডক্টর ইকবাল আর্সেনালকে একটু রেফার করতে চাই। সেটি হচ্ছে যে তার মতো একজন সাহসী মানুষ, চিকিৎসক, নেতা, তিনি ন্যাশনাল কমিটিতে কিন্তু আছেন এবং তার মতো আরও অনেকেই আছেন। আমি সবাইকেই চিনি এবং সবাই খুব তারা কথা বলার মতো সাহস রাখেন, কিন্তু তারা এইরকম ন্যাশনাল ক্রাইসিসের সময় যখন কথা একটু বলে আর খোলামেলা বলতে পারেন না, তার মানে আমরা বুঝেই যাচ্ছি যে এই ন্যাশনাল কমিটি হোক যাই হোক, যেখানে কথা বলার মাননীয়, আমি খোলামেলা এইভাবে যদি বলে শেষ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী একটি কমিটি করে দিয়েছেন, একটি না অনেকগুলো কমিটি করে দিয়েছেন। সর্বশেষ এই ভ্যাকসিন ব্যবস্থাপনার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি করেছেন। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি সেখানে ম্যাক্সিমাম মেম্বার তারা চুপ করে থাকেন। কেন? তারা পরামর্শ দেন না। কেন দেন না? হয়তো তারা, হতে পারে, আমি জানি না, হতে পারে কোনো স্বার্থের কারণে, হতে পারে তারা ভয় পান, হতে পারে তাদের কোনো অন্য কোনো বিষয় যে বললাম সেটি সঠিক হয় না হয়, নাকি অন্যদের ধমক খান। তো যখন মাননীয় প্রধানমন্ত্রী একটি দেশের, একটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে এই ধরনের ক্রাইসিস মহামারী মোকাবেলার জন্য যখন কমিটি, পরামর্শক কমিটি গঠন করা হয়, ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়, কেন করা হয়? আমি তো মনে করি না যে সরকারের সদিচ্ছার কোনো অভাব আছে। আমি তো মনে করি না মাননীয় প্রধানমন্ত্রীর এই ক্ষেত্রে, যদি উদাহরণ দেই, আমাদের টিকা ব্যবস্থাপনা যদি কোনোভাবে ফেল করে, আমি অন্ততপক্ষে মনে করব না যে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো পরিকল্পনা ভুল ছিল। তার পরামর্শ কমিটি যে এরকম যথাযথভাবে, কেন তাকে কি জানানো হচ্ছে? তাকে যারা পরামর্শ দিচ্ছেন, হতে পারে সেই সিলেকশনগুলো প্রপারলি না, হতে পারে যারা পরিকল্পনা করেন তাদের মধ্যে অনেকেই হতে পারে যে আসলে যোগ্য কিনা, সেটি একটি ব্যাপার। আরেকটা হতে পারে তারা যে কথাগুলো বলতে চান সেটি হয়তো কোনো না কোনোভাবে বলতে পারেন না, তাদের হয়তো কোনো পিছুটান আছে। তো যদি পিছুটান থাকে
তবে উচিত যখন তাদেরকে এই প্রধানমন্ত্রীর চারপাশে রাখার জন্য প্রধানমন্ত্রী যাদের পরামর্শ নিয়ে একটি সিদ্ধান্ত দিবেন, সেই মানুষগুলোর উচিত যে না, আমার সীমাবদ্ধতা আছে, আমি আপনার এই কমিটিতে থাকতে চাই না। এখানে কি সাংবাদিকতার ভূমিকা মুখ্য হয়ে ওঠে না? আপনারা কি করছেন, এগুলো কি তুলে ধরছেন? এখন যখনই আমি মনে করি এই কোভিডের সময় বাংলাদেশের সবচেয়ে চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন মানুষের সেবা দিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, কিন্তু সার্বিকভাবে আমি মনে করি বাংলাদেশের মিডিয়া এবার নজিরবিহীন, যেমন মহামারীও নজিরবিহীন, কিন্তু নজিরবিহীন ভূমিকা পালন করেছে বলেই আমাদের দেশের শাহেদের মতো চরিত্র মিডিয়াতে চলে এসছে। সরকার উদ্যোগ নিয়েছে, কিন্তু এই ঘটনাগুলো দুর্নীতির বলেন, অব্যবস্থাপনার বলেন, সব চিত্রই কিন্তু কোনো চিত্র এবার বাদ যায়নি বলেই সরকার মিডিয়ার উপরে অসন্তুষ্ট এবং অনেক বিশেষজ্ঞরাও। দেখুন, আমরা এই জায়গাটিতেও আমাদের দুঃখ হয় যে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আমরা বিশেষজ্ঞদের কাছ থেকেও বিভ্রান্ত হই, মানুষ বিভ্রান্ত হয়। একজন, আমি শ্রদ্ধা জানাচ্ছি তাদেরকে, নমস্য বলেই আমি সম্বোধন করতে চাই। তারা একজন বিজ্ঞানী এক একভাবে কথা বলেন, একজনের কোনো একটা মতামত আরেকজনের শ্রদ্ধা ভরে নেন না, তার অপোজিট কথা বলেন। একজন যে গবেষক তিনি যা গবেষণা করেন আরেকজন সেটি কিচ্ছু হয়নি বলে উড়িয়ে দিচ্ছেন। এরকম অবস্থার মধ্যে, এরকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু গণমাধ্যম কর্মীরা কাজ করছে। অনেক রাগঢাক আপনারাই তো দেখেছেন, আমরাই তো দেখেছি যে এই সরকার এই কোভিডের মধ্যেই জনপ্রশাসন থেকে আলাদা করে প্রজ্ঞাপন দিয়ে আমাদের তথ্য দেওয়া যাতে প্রতিহত হয়, সংকুচিত হয়, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপর মিডিয়া কি থেমে আছে? থেমে নাই বলেই কিন্তু এই জিনিসগুলো, যে আজকে যে কথাগুলো, যে আলোচনাগুলো গণমাধ্যমে, টেলিভিশনে, প্রিন্ট মিডিয়ায় কিংবা অনলাইনে প্রতিদিন যে গঠনমূলক সমালোচনা হয়, সেটি যাদের আতে ঘা লাগে তারা কিন্তু এটিকে তার প্রতিপক্ষ হিসেবে নেন। আমি বিনীতভাবে বলতে চাই, গণমাধ্যম কোনোভাবেই সরকারের বিরোধী পক্ষ নয়, কোনোভাবেই সরকারের কোনো নেতিবাচক ভূমিকা তুলে ধরতে চায় না। গণমাধ্যম চায়, অন্ততপক্ষে এইবারে চায়, যাতে মানুষ করোনামুক্ত হোক, সরকার যে উদ্যোগগুলো নিয়েছে সেগুলো সার্থক হোক, সুন্দরভাবে সেটি বাস্তবায়ন হোক। তৌফিক মারুফ, এখানে বলতে হয় যে গণমাধ্যম তো কারো পক্ষ বিপক্ষ নেওয়ার বিষয় নয়, নিরপেক্ষভাবে ঘটনাটি তুলে আনাই কি সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের কাজ নয়? না, অবশ্যই এখন নিরপেক্ষতার মধ্যে একটু আপেক্ষিকতা ঢুকে গেছে। নিরপেক্ষতার মাত্রাটা কি সেটিও কিন্তু একটি ব্যাপার। এখন আমরা যদি অবশ্যই আমরা দুর্নীতির বিপক্ষে, অবশ্যই আমরা আমাদের একদম স্বচ্ছতার পক্ষে, এই জায়গাগুলোতে তো নিরপেক্ষতার কোনো বিষয় থাকবে না। তৌফিক মারুফ, বুঝতে পারছি যে গণমাধ্যম এবং করোনাকালীন বাস্তবতা নিয়ে আমাদের হয়তো অন্য আরেকটি পর্বে আলাপই হয়তো আমরা করতে পারি, কিন্তু সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সময় একেবারে ফুরিয়ে এসেছে। আপনারা শুনছিলেন যে আজকে আমাদের অতিথিরা তারা করোনার টিকা রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের অবস্থান, এই দুটো বিষয়কেই তারা চারদিক থেকে খতিয়ে দেখবার চেষ্টা করেছেন। আমাদের কোথায় সমস্যা, কোথায় সংকট, কার ভুলে, কার ব্যর্থতায় আমাদের জনগণ, আমাদের গণমানুষ ঝুঁকির মধ্যে পড়ছে, তারা এর উত্তর খুঁজবার চেষ্টা করেছেন। আপনারাও শুনলেন, নিশ্চয়ই আপনাদেরও অনেক প্রশ্নের সুরাহা, কিছু হয়েছে, কিছু হয়নি। এই বাস্তবতায় আমরা এসে উপনীত হয়েছি। এখানে আমাদের প্রত্যাশা করা ছাড়া হয়তো এই মুহূর্তে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা যেন সঠিকভাবে কাজ করেন, সেই বিষয়ে কেবল প্রত্যাশাই আমরা করতে পারি, আর গণমাধ্যম হয়তো তাগিদ দিতে পারে। সেই জায়গা থেকে আজকে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই। তবে তার আগে অতিথি যারা ছিলেন, ডাক্তার এম ইকবাল আরসলান, ডাক্তার লিলিন চৌধুরী, তৌফিক মারুফ, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ। আর সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, যে যেখানে আপনারা আছেন নিজের যত্ন নিন, পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষটির যত্ন নিন, আর বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। শুভরাত্রি।